কখনো না কখনো কিছু না কিছু তাদের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি। সবাইকে শিক্ষক দিবসে প্রণাম জানাই। যারা এই বৃত্তিকে গ্রহণ করেছেন, তারা নিজের জীবনে একটা মিশনকে গ্রহণ করেছেন, তারা সহজেই শিক্ষক হিসাবে আমাদের কাছে পূজ্য। হয়তো বয়সে আমার কাছে অনেক ছোট অনেকে আছেন, ভক্তিরা বলেই ফেললেন আমি তার মাস্টারমশাই। তো অনেক সময় আমরা সারা জীবনই ছাত্র, আর সবাইকে কখনো কখনো শিক্ষকের ভূমিকা পালন করতে হয়। সে সন্তানের জন্য হোক, পাড়াপড়শি ভাই বা সমাজে কারোর জন্য, কিন্তু মনটা ছাত্রের সবসময় রাখতে হয়, তবেই জীবনের প্রগতি হয়। তো সেই জন্য বয়সে ছোট হন বা ছোট স্কুলে পড়ান, তাদের কিছু যায় আসে না। তুলসী গাছই হয়, সে ছোট হোক আর বড় হোক, তার গুরুত্ব কম। এই জন্য শিক্ষকদের আমার তরফ থেকে অভিনন্দন। আমাদের মঞ্চে আজকে আর মাননীয় জেলা সভাপতি আছেন, জেলার মহামন্ত্রী অ্যাডভোকেট আছেন, আর জেলার আমাদের শিক্ষক সেলের মাননীয় আহ্বায়ক মাস্টারমশাই, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও বহু পার্টি কার্যকর্তা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষাপ্রেমী এসেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। শিক্ষা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, বহু বড় এবং বহু গভীর, এবং মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষা তখন থেকেই যুক্ত হয়ে গেছে। আজ এখানে যে আমরা পৌঁছেছি, এই যে হলের মধ্যে বসে আছি, বড় বিল্ডিং হচ্ছে, টেকনোলজি, গাড়ি ঘোড়া, বিমান, ইন্টারনেট, এর পিছনে সব জায়গায় শিক্ষা আছে। মানুষ যদি শিক্ষাকে গুরুত্ব না দিত, এখানে পৌঁছতে পারত না। অন্যান্য পশু পাখির মতো মাটিতে শুয়ে থাকতো, গাছে সেই পাতাতেই থাকতো, প্রকৃতির অনুকূলেই থাকতো। আমরা প্রকৃতিকে জয় করার চেষ্টা করছি, প্রকৃতির প্রতিকূলে থেকে বেঁচে আছি। সেই জন্য শিক্ষা বলা হয় জাতির মেরুদণ্ড, এটা আমরা বুঝি। আর বিশ্বের বহু সভ্যতার উত্থান পতন হয়েছে হাজার হাজার বছর ধরে। আমরা তো বলতে গেলে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা। এই সভ্যতা খানিক হয়তো তপ্ত হয়েছে, ব্যাহত হয়েছে, কিন্তু তার গতি অবরুদ্ধ হয়নি, এগিয়ে চলেছে বলে আমরা সারা দুনিয়ার উত্থান পতনকে দেখেছি। গ্রিক, পারস্য, ব্যাবিলনীয় সভ্যতা থেকে চীন, এখন যেগুলো বেঁচে আছে প্রাচীন সভ্যতার মধ্যে, তাদের চেয়ে পূর্ণ সভ্যতা আমরা, আর সেটা আমরা স্বীকার করি, আর সেটা আমাদের ব্যবহারের মধ্যে আছে। তাই আমাদের প্রধানমন্ত্রী সারা বিশ্বে যখন যাচ্ছেন বিভিন্ন দেশেতে, তিনিও জগৎগুরুর আসনে পৌঁছে যাচ্ছেন। উনি বলেছেন যে না আমার জন্য নয়, আমার দেশ, আমার সভ্যতা ও সংস্কৃতির জন্য। তাহলে পাপুয়া নিউগিনির মতো একটা দেশ, যার সঙ্গে ভারতের দূরত্ব অনেক, সংস্কৃতির কোনো মিল নেই, সেখানকার রাষ্ট্রাধ্যক্ষ তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন কি করবে? প্রধানমন্ত্রী যখন বলেন যে আমি 140 কোটি মানুষের জন্য এসেছি, তাদেরই প্রতিনিধি, এতে বোঝা যায় ভারতের সংস্কৃতি পরম্পরা, তার যে তপস্যা, তার যে বিশ্বের প্রতি দৃষ্টিভঙ্গি, তার জন্য ভারত সম্মান পেয়েছে। আর একজন ভারতীয় হিসেবে আমরা সেই সম্মানটা সত্যি পেয়েছি। শিক্ষার বিবর্তন হয়েছে, পদ্ধতির পরিবর্তন হয়েছে, গুরুকুল থেকে আরম্ভ করে আজ যে সমস্ত ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, ওপেন ইউনিভার্সিটি, বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন রকম তার প্রয়োগও শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট চলছে বিভিন্ন দেশে। আমরা শুরু করেছিলাম, লোককে শিক্ষিত করেছিলাম, আজকে তারা আমাদের চেয়ে অনেক ভালো ইনস্টিটিউট তৈরি করছে, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমাদের দেশের ছেলেমেয়েরা গিয়ে উচ্চ শিক্ষা নিয়ে আসছে, তার ডিগ্রির দাম অনেক বেশি। বিদেশি ডাক্তার, বিদেশি ব্যারিস্টারের খুব সম্মান আছে আমাদের দেশে। হয়তো তারা অনেক ভালো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু জ্ঞান এখন আমাদের কাছেই আছে। তাই যে দেখুন 10 বছর আমাদের দেশ সুযোগ পেয়েছে একটু তপস্যা করার, শিক্ষা নেওয়ার বা অধ্যবসায় করার, তাতে দেখুন সব ক্ষেত্রে আমরা প্রায় সামনের সারিতে পৌঁছে গেছি। কোথাও দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে না। এখন আধুনিকতম যে জ্ঞান, কম্পিউটার সায়েন্স থেকে আরম্ভ করে, সফটওয়্যার হার্ডওয়্যার থেকে আরম্ভ করে, বাকি যা যা দেখছেন আপনি, যার দ্বারা দুনিয়ার অনেক দেশ এগিয়ে গেছে, সেখানেও আমরা 10 বছরের মধ্যে তাদের কাঁধে না বিশ্বাস ফেলতে আরম্ভ করেছি। হয়তো শারীরিকভাবে হয়নি, তার নমুনা আমরা দেখেছি। চন্দ্রযান আমরা পৌঁছে দিয়েছি। যে দেশগুলো অনেক আগে চাঁদে পৌঁছেছে বলে দাবি করেছিল, আসলে পৌঁছেছে কিনা এখন জিজ্ঞাসা চিহ্ন দেখা যাচ্ছে আমেরিকার চন্দ্রযান নিয়ে। কিন্তু যে দুর্গম স্থানে কেউ পৌঁছতে পারে, ভারত সেখানে সাউথ করে পৌঁছে। মানে আমাদের প্রতিভা, আমাদের জ্ঞান সুযোগের অপেক্ষায় ছিল, সুযোগ পেয়েছে অতি অল্প সময়ে। সুপার কম্পিউটার থেকে আরম্ভ করে বাকি সমরাস্ত্র দেখছেন, একটার পর একটা আবিষ্কার করছে, আমরা দুনিয়াকে দিচ্ছি। চিকিৎসা বিজ্ঞানও প্রভূত উন্নতি করেছি, খরচা কমিয়ে দিয়েছে আমাদের পরিশ্রম।
নাসা একটার পর একটা আবিষ্কার করছে, বিশ্বের ঘাতক সমরাস্ত্র আমাদের দেশে তৈরি হবে, এখন হচ্ছেও, বিক্রি করছে। মানে আমরা পেরেছি এক সময়। আমরা রামায়ণ মহাভারতের যুদ্ধে যখন টিভিতে দেখতাম পাশুপত অস্ত্র যাচ্ছে, অগ্নিবাণ যাচ্ছে, কি কি যেত, তখন বাচ্চারা হাততালি দিত, আমরা মজা পেতাম। কিন্তু এটা ব্যাপারে হতে পারে বা ছিল, এটা বিশ্বাস করতে কষ্ট হতো। আজ তার নমুনা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ হয়েছিল, আমরাই এবার করবো, করছি। আর লোকে গ্রাহক হওয়ার জন্য 86টা দেশ লাইনে দাঁড়িয়ে আছে ভারতের অস্ত্র কেনার। এই সব কিছুর পেছনে কোন না কোনো শিক্ষকের অবদান আছে। আর শিক্ষক মানে আমরা বলি আচার্য। কেউ মাস্টারমশাইরা ধুতি পরে স্কুলে যাচ্ছেন, কেউ টি শার্ট জিন্স পরে স্কুলে মাস্টারমশাই যাচ্ছেন। পেশা তো এটা পেশা হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। ক্লার্ক হোক বা কর্পোরেট অফিসের সে বস হোক, ম্যানেজার হোক আর টিচার হোক, পড়াশোনা করেছি, চাকরি করছি, পয়সা পেয়ে। আর না দিয়ে না পারলে রাস্তায় আন্দোলন করি। কিন্তু আমাদের দেশের ডিস্ট্রিক্টের শিক্ষকের জায়গা, সেই জন্য আচার্যের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, য আচরতি স আচার্য, যিনি আচরণের দ্বারা দেখান শিখান তিনি আচার্য, তিনি টিচার। বাকিরা তো মাস্টারমশাই। এই মাস্টারগুলোকে প্রণাম করতে হবে, সেই মাস্টারগুলোই বেশি। এখন আমি তার জন্য মাস্টারমশাইদের দোষ দিন, এখন অনেক পরিবেশ এরকম হয়ে গেছে। প্রকৃতি তারা হয়তো সে যোগ্য মাস্টার পাননি। আমার মনে আছে অনেক 20 বছর আগে একবার আনন্দবাজার একটা লেখা, অনেক সিনিয়র শিক্ষক যারা বড় বড় স্কুল কলেজের কলকাতা, তাদের ইন্টারভিউ চেপেছিল, কে কেমন পড়িয়েছে ইত্যাদি। তার সময় তারা হয়তো নাই এখন। একজন মাস্টারমশাই অঙ্কের টিচার ছিলেন, আমি বিখ্যাত নাম ভুলে গেছি, আমরা তো কলকাতায় পড়াশোনা করিনি, গ্রামের স্কুলে পড়েছি। তো তার একজন ছাত্র পরে চিঠি লিখেছিল যে আমার ওই মাস্টারমশাই খুব ভালো মাস্টারমশাই, যে অঙ্ক শেখাতেন, আমি কাঁচা ছিলাম কিন্তু অঙ্কটা আমি ভালো শিখে উঠতে পারিনি, তিনি কিন্তু খুব ভালো শেখাতেন। পরে তাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার ছাত্র একজন বলেছে এরকম, সেটা কি সাজিশ করবে, আপনি ভালো শেখাতেন কিন্তু ও শিখে উঠতে পারে। উনি সেই বয়সে বলছেন যে আমার কাছে অঙ্ক পড়ে বুঝতে পারেনি বলছে, সে আমার ছাত্র হতে পারে না। আমার কাছে পড়েছে আর অঙ্ক শিখতে পারেনি, এটা হতেই পারে না। এই যে কনফিডেন্স, মাস্টারমশাইয়ের মনে যে আত্মবিশ্বাস যে আমার কাছে পড়লে সে শিখবেই, কারণ এটা মিশন, অকুপেশন নয়, এটা মিশন। জিনিসটা সব জায়গা থেকে চলে। আর মাস্টারমশাই বা শিক্ষকতার সঙ্গে মূল্যবোধ যুক্ত আছে, চরিত্র গঠনের ব্যাপার আছে। চরিত্র ছাড়া যেটা সিদ্ধানা খুঁজছে না, সেটা হচ্ছে চরিত্র। সিদ্ধানাকে নাই, কেন সিদ্ধানা দেখাতে হচ্ছে? ভগবান তো জন্মের সময় সিদ্ধানা দিয়ে পাঠিয়ে দিয়েছে। অনেকে বলে যে জানেন তো ওর একটা কিডনি, ম্যানুফ্যাকচারিং প্রবলেম হয়ে যাবে, সে প্রবলেম দিয়ে দেয় একটা ডায়েরি, কিন্তু সিদ্ধানা একটাই আছে, ওটা সবাইকে দিয়েছে। নাই এরকম নয়, দেখা যায় না, ওটা অনুভব করা যায়, কিন্তু অনুভব করা যাচ্ছে না। বলছিলেন না টিএমসি করেন মাস্টারমশাইরা, করতে আপনাদের আমাদের বাংলায় সব জায়গায় রাজনীতি হয়, বিয়ে পা অন্নপ্রাশন সাধ্য কোথায় হয় না, বিয়ে থেকে বাড়ি থেকে রান্না তাও হয়। আমাকে তো একজন বললো জানেন, সিপিএম আমাকে তখন টিএমসি আসতে বলে, জানেন দাদা আমাদের পাড়ায় এত রাজনীতি। আমি কোথায় নাই ভাই, বলে না না আপনি কল্পনা করতে পারবেন, ওরা যদি সিপিএম দুর্গাপূজা করে, কংগ্রেস দুর্গাপূজা করে, কংগ্রেস কালী পুজো করে, সিপিএম করবে একটা কালী পুজো, বলে ওরা ওদের পাড়ায় যদি বিয়ে হয় এখানে একটা বিয়ে দেবে, সে তো হয়। বলে তাও নয়, যদি ওই পাড়ায় কেউ মারা যায় শ্রাদ্ধ, এখানে একটা মেয়ের শ্রাদ্ধ করবে। এই হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি। এটা ঠিকই, পশ্চিমবাংলার রাজনীতি খায়, মাখে, শোয়, সবকিছু করে। তো সেটা চিন্তা করুন রাজনীতিগত। কিন্তু আমি বলি, কোন পার্টির এমন মতাদর্শ আছে, সেই মতাদর্শের সঙ্গে যুক্ত হলে মানুষ আর মানুষ থাকে না, মানুষের মনুষ্যত্ব থাকে না, সে সত্য বলতে পারে না, সত্যের সঙ্গে থাকতে পারে না, প্রতিবাদ করতে পারে না। এমন একটা পার্টি আমাদের এখানে আছে। আজকে যারা কলেজের মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই বা সাধারণ মানুষ যে ওই পার্টিতে যুক্ত হয়ে গেছে, একবার নাম লিখিয়েছে, সে কিন্তু এত বড় অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না। জানি না বউর কাছে চুপচাপ বলে কিনা যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু বলতে তো পারছে না প্রকাশ্যে। কি এমন ওর মধ্যে আছে, মানুষকে গ্রাস করে নেয়, তার সত্তাকে খেয়ে নেয়, তার মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। এই মতবাদ দিয়ে কি আশা করতে পারি আমরা? সেজন্য খালি মেডিকেল কলেজের ঘটনা সামনে এসে গেছে, খুবই মর্মান্তিক। এরকম ঘটনা রোজই ঘটে পশ্চিমবঙ্গে, তারপরে কয়েক ডজন ঘটে গেছে। এমন কোন ইউনিভার্সিটি আছে, আপনারা তো কোথাও কোথাও পড়েছেন, পড়াচ্ছেন, এমন কোন স্কুল আছে যেখানে এই ধরনের পরিস্থিতি নাই? হেডমাস্টার তাদের কি করছে না, হেডমাস্টার মেরুদণ্ড নাই বলে তার পেছনে দাঁড়িয়ে একটা মেরুদণ্ডী প্রাণী সে দাঁড়িয়ে করছে।
হেডমাস্টারকে সই করতে বলছে, বিল পাস করাতে বলছে, বাধ্য হচ্ছে। প্রিন্সিপালের ক্ষেত্রে তাই। আমি অবাক হয়ে যাই যে ডাক্তাররা হচ্ছে মানবতার প্রতিমূর্তি। জীবনে সবচেয়ে প্রাণের ভয়, অসুস্থ হলে, কষ্ট হলে লোকে আগে ডাক্তারের নাম করে। ডাক্তারকে দেখতে পারলে আপনি ভালো হয়ে যান, এখানে নেই সারা দুনিয়াতে। সেই ডাক্তার এত অমানবিক কি করে হয় যে ডাক্তারদের নাম আসছে, সন্দীপ ঘোষ থেকে আরো কয়েকজন ডিন ইত্যাদি। তারা হলো প্রথম ডাক্তার আর তার সঙ্গে শিক্ষক। এই দুটো পেশা আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে, শিক্ষা আর চিকিৎসা, এই দুটো কখনো বিক্রি হতো না, বিক্রয়যোগ্য নয়। শিক্ষা দান আর চিকিৎসা দান, সুস্থতা করে দিতাম, চিকিৎসা ওষুধ দিতাম ফ্রিতে। এখনো বহু পাড়ায়, আমি ছোটবেলা দেখেছি, পাড়ায় পাড়ায় কবিরাজ ছিলেন, জড়ি বুটি শিকড় বাকড় নিয়ে যাওয়ার বাবাও করতেন। গরুর জন্য আর বাচ্চাদের ওষুধ তৈরি করে পটিয়া রেখে দিতেন, নিয়ে যেতেন। তো বহু গ্রামে এখনো আছেন, হয়তো শহরে বা গ্রামে কিছু লোক, তারা নিজের থেকে জোগাড় করে নিয়ে আসেন, তৈরি করেন, আর দুস্থদের সেই তৈরি ওষুধ দেন। সেটার প্রতি বিশ্বাস কমে গেছে আজকাল। এলোপ্যাথিক ওষুধ ফটাফট খাচ্ছে, দুটো খেলো, তারপরে তার থেকে বাঁচার জন্য আরো দুটো খেতে হবে প্রতিদিন পরে। কিন্তু হাতে হাতে ফলছে। জ্বর হয়েছে, আমাদের প্রেসিডেন্টের ক্রসিং খেয়ে চলে এসছে। তো এই যে বিশ্বাস চলে যাচ্ছে, তো পেশা হিসাবে ডাক্তারি কখনো উপার্জনের জন্য ছিল না, আর শিক্ষকতা কখনো উপার্জনের জন্য ছিল না, পয়সা ইনকামের জন্য ছিল না। দুর্ভাগ্য এখন বিশ্বের মধ্যে সবচেয়ে লাভজনক এখন এই দুটো পেশা। মাস্টারি করা, স্কুলের মাস্টারি 1 লাখ টাকা হয় না, আর 2 লাখ টাকা টিউশন করছে বাড়িতে। কারণ কি, আমারও গাড়ি চাই, আমারও চারতলা বাড়ি চাই। মাস্টার মশাই শিক্ষক হিসেবে সম্মান না পেলে কি হলো, ব্যবসায়ী হিসেবে সম্মান সমাজে পাচ্ছেন। বাকি ব্যবসায়ীর বাড়ি 4 তলা, ওনার বাড়িও 4 তলা, তার সঙ্গে কম্পিটিশন করছে। তার বাড়িতে 28 ইঞ্চি টিভি থাকে, আমার 32 ইঞ্চি চাই, কিসে কম্পিটিশন করা হচ্ছে? তো তাহলে মানুষের, টিচারদের যে সম্মান প্রতিষ্ঠা এখনো আমরা, আপনারা এখন যারা প্রাইমারি স্কুলে যে মাস্টারমশাই কাছে পড়ি সেটা বেশি মনে থাকে। হাই স্কুলে অনেক মাস্টারমশাই থাকেন, কলেজে অনেক মাস্টারমশাই থাকেন, 1-1 মানে। প্রাইমারি স্কুলে মাস্টারমশাই তিনি তখন ম্যাট্রিক পাস করেছেন, তিনি আমাদের পড়িয়েছেন। আজ আপনারা প্রফেসর হয়েছেন, ডিন হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু ওই মাস্টার মশাইকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করেন, কি করেন কিনা? কিন্তু অফিসের বস তার চেয়ে অনেক বেশি ডিগ্রি, তাকে কেউ প্রণাম করেন। নেতা অনেক প্রতাপশালী, তাকে কেউ প্রণাম করেন, কারণ তিনি শিক্ষা দিয়ে আমাদের চোখ খুলে দিচ্ছেন। শিক্ষা মানে বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা। বিদ্যা আমাদের বলা হয়েছে সা বিদ্যা যা বিমুক্ত হে, যে মানুষের মনকে, বুদ্ধিকে, হৃদয়কে উন্মুক্ত করে মনুষ্যত্বের বিকাশ করে, সেটা হচ্ছে বিদ্যা। সেইটা যিনি দেন তিনি শিক্ষক। দেন মানে দান করেন। একজন শিক্ষক সারা জীবনে যা অর্জন করেছেন তার অভিজ্ঞতা দিয়ে, শিক্ষা দিয়ে, পরিশ্রম দিয়ে, সেটা তিনি আমাদেরকে দান করে দিচ্ছেন। এটা গুরু পরম্পরা, আর এই জন্য তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তো আজ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, তারপরে আচার্য দেব ভব। মাতা পিতার পরে আচার্যকে স্থান দেওয়া হয়েছে। সেটা আমাদের দেশে সবচেয়ে বিখ্যাত যিনি মাস্টারমশাই, আচার্য চাণক্য। আজ যে সংকটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আর শেষ পর্যন্ত প্রাণও চলে যাচ্ছে যে ডাক্তারি মেয়েটির সঙ্গে। এতে পরিত্রাণ কি? শুধু তাই না, বিশ্বের সব জায়গায় সব ধরনের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, পতন হচ্ছে। এটা প্রকৃতির নিয়ম, যে কোনো জিনিস নষ্ট হয়ে যায়। আপনি নতুন জামা কাপড় কিনে নিয়ে এসে রেখে দিন, ব্যবহার করবেন না, কয়েক বছর পরে বার করে দেখবেন তার রং টং নষ্ট হয়ে ছেড়ে যাওয়া হচ্ছে। এটা দুনিয়ার নিয়ম, সব পৃথিবীতে সব ক্ষয় হয়। কিন্তু তাহলে ধরে রাখবো কি করে, এগোবো কি করে? সংস্কারের কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলা হয়েছে, নিত্য শিক্ষা দেওয়া, নিত্য অভ্যাস করার কথা বলা হয়েছে। তো সেজন্য আচার্য চাণক্য এই পরিস্থিতি তখনও ছিল। প্রতি 10, 20, 50, 100, 200, 500 বছর পরে আবার ঘুরে আসে পরিস্থিতি। তখন নন্দবংশের যে উৎপাত, এর চেয়েও জঘন্য ছিল। চরিত্রহীন, লুটেরা, অত্যাচারী, তার বিরুদ্ধে জনরোষ ছিল। নেতৃত্ব কে দেবে? আচার্য চাণক্যের ভাষণ শুনুন। চাণক্য সিরিয়াল হয়েছিল, যারা করেছিলেন খুব পরিশ্রম করে, রিসার্চ করে। তার মধ্যে যিনি নিজে অভিনয় করেছিলেন তিনি ডাইরেক্টর ছিলেন। তো তিনি, আচার্য চাণক্য বলছেন, যখন সমাজের পতন হয়, যখন রাষ্ট্রের সামনে এই ধরনের সমস্যা আসে, তখন শিক্ষকদের কি দায়িত্ব তুলে নিতে হবে রাষ্ট্রকে বাঁচাবার জন্য। তিনি করেছিলেন,
সেই নন্দ বংশ ঘননন্দের সামনে দাঁড়িয়ে এত বিরাট সাম্রাজ্য তার, তিনি লড়াই করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, শিখা ধরে টানতে টানতে বার করে দেওয়া হয়েছিল। তিনি শিখা কোনদিন বন্ধ করেন না, এবং দ্রৌপদী চুল বাঁধেননি যতক্ষণ না দুর্যোধনের রক্ত তিনি মাথায় দিয়েছেন। প্রতিকার ঠিক একইভাবে আচার্য চাণক্য বলেছেন, তখনই আমি শিখা ছুটি বাঁধবো যখন এর ধ্বংস করবো, করেছিলেন। তার জন্য চুপ করে বসে থাকেননি। তিনি তক্ষশিলার একজন সাধারণ শিক্ষক ছিলেন, আর সেই গুরু এর থেকে বেরিয়ে গেছিলেন, দিয়ে পাড়ায় পাড়ায় গেছেন, লোক খুঁজেছেন, যোগ্য নেতৃত্ব খুঁজেছেন। চন্দ্রগুপ্তকে খুঁজে পেয়েছেন একজন ছাগলচরণীর বাড়িতে, দাসীর বাড়িতে। তো তার মধ্যে সেই যোগ্যতা খুঁজে পেয়েছেন, নেতৃত্ব গুণ খুঁজে, তাকে তিলে তিলে তৈরি করেছেন। 12 বছরের ছেলেকে 22-24 বছর পরে তার দ্বারা রাষ্ট্র পরিবর্তন করিয়েছে। তার জন্য অনেক যত গুরুকুল ছিল সব জায়গায় গিয়ে সমস্ত শিক্ষকদের প্রথম জাগিয়েছেন। তারাই সমাজের মধ্যে সেই শিক্ষাকে নিয়ে গেছেন জাগরণের প্রতিবাদের, যার দ্বারা সারা দেশ জেগেছিল এবং রাজত্বের পতন ঘটেছিল, সিংহাসনকে উল্টে দিয়েছিল। আজকেও যে চ্যালেঞ্জ আছে আমাদের সামনে, সেই চ্যালেঞ্জ নিতে পারেন শিক্ষকরাই। আর কারো ক্ষমতাই নেওয়া, কারণ কারোর মধ্যে নৈতিকতা নাই, কারোর মধ্যে জ্ঞান নেই, তার মধ্যে শীল নেই, তার মধ্যে তপস্যা নেই। আর যার মধ্যে এগুলো সেগুলো থাকে না, সে শিক্ষকই নয়। আর 5 জন সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করছেন কাহিয়া। তো শিক্ষকের মধ্যে এখনো সেই গুণ আছে, হয়তো সব গুণ নেই, কিছু আছে, হয়তো সবার মধ্যে নেই, কিছুর মধ্যে আছে। সেটা শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে। এই রাষ্ট্রের যে পতন, সমাজের যে সংস্কার, ধর্ম সবকিছুর পতন হচ্ছে, তার থেকে সমাজকে তুলে ধরার জন্য। তো দেখুন, যার মধ্যে যেই পেশা থাক, সে শেষ পর্যন্ত শিক্ষার দিকে চলে যায়, যে 10টা লোককে তৈরি করে যায়। এপিজে আব্দুল কালামও তাই করেছেন। তিনি এত বড় বিজ্ঞানী হয়েছেন, খুব গরিব বাড়ির একজন জেলের বাড়ির ছেলে। আমি গেছিলাম রামেশ্বরম দেখতে, তার বাড়িতে পড়তে মানা করতো, সেই এতে চৌকাঠে উঠে বসে লুকিয়ে লুকিয়ে পড়তো, দিয়ে পড়াশোনা করেছেন। তিনিও যে বই লিখেছেন, তিনিও সুযোগ পেলে স্কুলে গেলে যেতেন, কলেজে যেতেন, বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, তাদের মধ্যে একটা উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা জাগিয়ে চোখের সামনে। এটা সবচেয়ে বড় কাজ। পেশা হিসেবে কেউ নাই, আপত্তি নেই। আজকে দুনিয়া পেশাদার হয়ে গেছে, পেশাদারদেরই সম্মান আছে, ম্যানেজমেন্ট, গুরু ইত্যাদি ইত্যাদি সব দেখছি আমরা। জীবিকা দরকার আছে, কিন্তু মূল্যবোধ, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ, এটা যদি ভুলে যাই আমরা, তাহলে সবই নষ্ট হয়ে যায়। আর এটা জাগাবার দায়িত্ব নিচ্ছেন মাস্টারমশাইরা, জাগাবার ক্ষমতা আছে, অধিকার আছে তাদের, সেজন্য শুরু হয়েছে। যেমন দুজন মাস্টারমশাই বললেন, তারা রাস্তায় বেরিয়েছেন, প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ করা যদি ভুলে যাবেন শিক্ষকরা, তার ছাত্ররা তাকে মানবে না, সময় মানবে না, একদম সাধারণ প্রাণী হিসেবে বেঁচে রাখবে। প্রতিবাদ শুরু করতে হবে টিচারদের থেকে, আর সেটা গুরু পরম্পরায় যেমন যায়, তার ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়বে। সব পেশাতে বিকৃতি আছে। ছাত্ররা দেখছেন, এটা মাস্টারমশাই দেখছেন, অনেক শিক্ষক যারা চলে গেছেন, চাকরি তো করতে হবে, সে একসঙ্গে ওই ইউপিএসসি চাকরির ইন্টারভিউ দিচ্ছে, করছে, একজন কি বলে ক্লার্কের চাকরি, সরকারি কর্মচারী, সব চাকরি দিচ্ছে, যেটা লেগে সেটা হয়ে গেছে এখন করে। কিন্তু তার মধ্যেও পরিবর্তন হতে পারে, আর সমাজে সেইভাবেই হয়েছে। আলাদা করে কেউ জন্মায় না, আলাদা করে কেউ মানুষ হয় না, এই একই সিস্টেমে একই জায়গা থেকে সবাই আসে, তার মধ্যে সেই জাগরণ হয়, তার যোগ্যতা থাকলে, তার মধ্যে প্রতিভা থাকলে তার পরিবর্তন হয়। আমরা যে ক্লাসে পড়েছি, আপনারাও যেখানে পড়েছেন যে ক্লাস, সেই ক্লাসে অনেক ছাত্র ছিল, সবাই শিক্ষক হয়নি, সবাই ক্লার্ক হয়নি, সবাই ম্যানেজার হয়নি, সবাই সায়েন্টিস্ট হয়নি। তার মধ্যে থেকে বেরিয়ে গেছে। আপনার আপনার বন্ধুদের কথা ভাবুন, এই যে চন্দ্রযান তৈরি হলো, গেল, তার মধ্যে 300-350 সায়েন্টিস্ট বসেছিলেন, অর্ধেক মহিলা ছিলেন। আর তার মধ্যে সবাই ওই ইংলিশ মিডিয়াম থেকে, বড় স্কুল থেকে পড়েছিল। আমাদের এই বাংলা স্কুল থেকে, গ্রাম থেকে পড়ে গেছে, বীরভূমের ছেলে, দক্ষিণ চব্বিশ ছেলে, মেদিনীপুরের ছেলে, তারা গিয়ে অত বড় কাজের সঙ্গে হাত মিলিয়ে সফল করেছে। আর যা যা পরিবর্তন ভারতবর্ষের মধ্যে হচ্ছে, দেশেতেও অনেক বিজ্ঞানীর জীবনে আমরা পড়েছি, দুনিয়াতে সে বিজ্ঞানীর লোকই ছিল না, স্কুল পাস করতে পারেনি, 4টা-5টা পুরস্কার করে নোবেল প্রাইজ পেয়েছে, অনেক বিজ্ঞানী হয়েছেন, দার্শনিক হয়েছেন। এবং এই যে অ্যাপেলের যে মালিক, জবস, কি নাম, স্টিভ জবস, সে কত পড়াশোনা করেছে, কি পড়াশোনা করেছে? তিনি যা যন্ত্র আবিষ্কার করেন, এক একটা দুনিয়ায় 1 নম্বর। আগের তো লাইন পড়ে যায় কেনার জন্য, যার নতুন ট্যাব আসবে, মোবাইল আসবে, অন্য যা কিছু প্রোডাক্ট আসবে, তো তিনি এত বড় কোম্পানি চালাচ্ছেন।
হোয়াটসঅ্যাপের যে মালিক, ফেসবুক, ইউটিউব, এগুলো তারাও এরকম ছিল, তারা লেখাপড়া করেনি, কিন্তু আজ চালাচ্ছে। বড় বড় কোম্পানি, আমাদের যে বিড়লা ইত্যাদি যারা মালিক হয়েছেন, তারা সাধারণ পরিবার থেকে সাধারণ পড়াশোনা করে এসেছেন, কিন্তু তার যে বিশেষ যোগ্যতা ছিল সেটা দিয়ে এত বড় কাজ করেছে। প্রত্যেক মানুষের জন্য ভগবান তো কাজ ঠিক করেই পাঠান, তারা সেটা করেন। আমার মনে হয় যারা রাজনীতি করে তার জন্য কোনো ঠিক করেন না ভগবান, সে নিজেই ঠিক করে এসে, আর তাকে ঠিক করার দায়িত্ব আমাদের সবার। সেই পরিশ্রমটা করতে হবে, কারণ যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষার আঁতুর ঘর। বহু শিক্ষক হয়েছে, বিদ্যাসাগর মশাই আমাদের পাড়ার ছেলে, তার চেয়ে বড় শিক্ষক কে? তার জীবনে খালি শিক্ষকতা করেনি, বিবেকানন্দ ছোটবেলায় তার স্কুলে পড়েছেন কিছু। আর সেই শিক্ষক এমন শিক্ষক ছিলেন যে স্কুল পরিদর্শককেও টেবিলের পাতলে হাওয়াই চপ্পল দেখা দেওয়া, সে ছিল সাহেব। তিনি যখন হেডমাস্টার ছিলেন, ওই সাহেবের অফিসে গেছিলেন, ডিআইপিআই কি ছিল জানি না, তখন ডিগ্রি কি অফিসার ছিল আপনারা জানেন। সে সাহেব বুট শুদ্ধ পা তুলে টেবিলের উপরে বসে হয়তো চুল খাচ্ছিল, কিছু করছিল, উনি তো চপ্পল পরে গায়েটা চাদর হয় চপ্পল ধুতি পরে গেছেন, কিছুটা বললো, পাত্তাই দিল না, চলে গেল। পাটা তুলিও বইতো, নামিয়েও কথা বললো না। কোন কারণে সেই সাহেবকে তার অফিসে আসতে হয়েছিল। আর বিদ্যাসাগর মশাই ছোটি শুদ্ধ পা তিনি কোনদিন তোলেননি আগে, কিন্তু ওই সাহেবকে দেখাবার জন্য টেবিলে তুলেছিলেন এবং সাহেবকে বেরিয়ে যেতে হয়েছিল। তিনিও শিক্ষক ছিলেন তো, এই বীর সিং থেকে হেঁটে হেঁটে কলকাতায় গেছিলেন, 3টে নদী পার হয়ে। মেদিনীপুরের মাটি আলাদা ঠিক, কিন্তু শিক্ষক, একজন শিক্ষক কি হতে পারে? তো ওই যুগে চাণক্য হয়েছেন, এই যুগে বিদ্যাসাগর হয়েছেন। তারা শিক্ষক শিরোমণি ছিলেন, শিক্ষকের আদর্শ প্রস্তুত করে দিয়ে গেছে। আর শিক্ষক হিসেবে যেদিন যে পেশা শুরু করবে, ইনারাই আদর্শ থাকবেন, এর মাঝখানে কিছু হবে না। তাহলে ওই পেশায় যাওয়ার তার অধিকারই নেই, ওই জীবিকা। আজ যখন দেশের সামনে, শুধু খালি পশ্চিমবঙ্গের দেশের মধ্যে এই সমস্যা আছে, এবং বিশ্বকেও রাস্তা দেখা যায়। আপনি দেখুন, যে দেশগুলো উন্নতি করেছিল, যাদের সভ্যতার নাম আমরা পড়ি ইতিহাসে, তারা কিন্তু শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। সেখানকার শিক্ষকদের নামও আছে ইতিহাসে, পড়লে বোঝা যায়। আমরা জানি গ্রিস থেকে যখন আলেকজান্ডার বিশ্বজয় করতে বেরোচ্ছে, তার গুরু এরিস্টটল তাকে বলছেন, তুমি কোথায় যাবে? বলে আমি হিন্দুস্তান যাবো, সোনে কা চিড়িয়া। ভারতবর্ষকে না জিতলে আমার এই যুদ্ধ বিজয় অভিযান শেষ হবে না, আমার জীবনের স্বপ্ন শেষ হবে না, জিতবই আমি সেই দেশ। বলুন আপনার জন্য কি নিয়ে আসবো ভারত থেকে? তখন কি আর আনবে, কি চার অভাব আছে আমাদের, সব তো জিতে নিয়ে সব দিয়ে আমার কিছু, আমি তো শিক্ষক। তো তুমি যখন ভারতে যাবে, যদি পৌঁছো, তাহলে একজন গুরু নিয়ে আসবে আমার। তিনিও শিক্ষকই ছিলেন, ভারতবর্ষের গুরু। তখনও ভারতবর্ষের বিশ্বের মধ্যে ভারতীয়দের চরিত্র, তাদের তপস্যা, তাদের জ্ঞান, তাদের ভাইচারা, বিশ্ব ভ্রাতৃত্ব উদাহরণই ছিল। ওই গ্রিস থেকে শুনতে পেয়েছিলেন যে এরকম ভারত বড় দেশ আছে, সেখানে এরকম হয়। তো একজন গুরু চেয়েছিলেন। সেই দেশের সেই পরম্পরার লোক আমরা, আজকে সেই দেশের মধ্যে বাংলা সবসময় শিক্ষা এগিয়ে। বাংলা, পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, সারা দেশ তথা বিশ্বে নাম করে। এখান থেকে বহু ছাত্রছাত্রী আজকে বিদেশে গিয়ে পড়াশোনা করছেন। আমাদের দুজন তো নোবেল লরিয়েট এখনো বেঁচে আছে। সেখানে শিক্ষার কি অবস্থা? একটা মেডিকেল কলেজ ঘটনা ঘটেছে, সব ইউনিভার্সিটি এই পরিস্থিতি আছে। মেদিনীপুর ইউনিভার্সিটি কি আছে? লুটের রাজত্ব চলছে। বহু শিক্ষিত আছেন, আমি ডিগ্রি বলছিলাম, তারা খুব প্রথিত যশা মাস্টার মশাই, কিন্তু হতাশায় ভুগছেন। এখানকার ভিসি, এক্স ভিসি বেরিয়ে গেছে অনেকবার, আমার সঙ্গে দেখা করেছেন অনেক ভিসির আসতে, বলে দাদা ছেড়ে পালিয়ে এসেছি, আর ওখানে থাকা কে ডিগ্রি পাবে, কে কত মার্কস পাবে, এটা ওরাই ঠিক করবে। কে এসে ইউনিভার্সিটিতে কোনদিন পড়েনি, সে এসে ঠিক করবে। এখানকার ঘটনা তাই আছে, এখনো চলছে। কোন সজ্জন সৎ ব্যক্তি, শিক্ষাপ্রেমী, যার জীবনে অ্যাচিভমেন্ট, তাকে কখনো সম্মান দেবে না, জায়গাও দেবে না। আর যদি হায়দ্রাবাদ সে চাকরি পেয়েও তাকে কিছু করতে দেবে না। চারজন মস্তান ঘিরে আছে, যারা সমাজে অতি নিকৃষ্ট, একেবারে অ্যান্টি সোশ্যাল, তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানকে চালাচ্ছে। ঠিক আছে ভাই, পার্টি চালাও, পাড়ায় নেতাগিরি করো, কন্ট্রাক্টারি করো, পয়সা কামাও, শাহজাহান শেখ হয়ে যাও, আপত্তি নেই। সে যদি ইউনিভার্সিটিতে ঠিক করবে, ভিসি ঠিক করবে, সুপার কি করবে, প্রিন্সিপাল কি করবে, সে ঠিক করবে। আর কোথায় নামবো আমরা, কত নিচে যাওয়ার, আর কি দেখতে হবে? এই জায়গায় আমরা পৌঁছেছি। সেজন্য এই যে চ্যালেঞ্জ সমাজের সামনে এসে চ্যালেঞ্জকে নিতে হবে, কে দেবে?
সাধারণ মানুষের দম নেই। তবু তো আমি সেলেক্ট করবো পশ্চিমবঙ্গের মানুষকে, তারা এই যে 1 মাসের বেশি সময় ধরে, প্রায় 1 মাস হতে গেল, যেভাবে আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছে, অনামী ব্যক্তি, কারো নাম নেই, কোনো সংগঠন নাই, কেউ কেউ ডাকছে, সামনে আসছে, যার হিম্মত আছে সেই ডাক দিচ্ছে। কারণ ডাকলে তার বাড়িতে বলে যে পুলিশ চলে আসছে, তার নামে কেস দেবে, দোকান ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, মেরেও ফেলতে পারে। সেই ডাক দিয়ে সামনে দাঁড়াচ্ছে আর পিছনে লাইট। কালকে রাত্রেও আমি শুনলাম আমাদের ওখানে নিউ টাউন, যেখানে লোকজনই নেই বেশি, প্রায় 1000 লোক রাত 12টা অব্দি ওখানে দাঁড়িয়ে আছে। 14 তারিখ তো 1000 লোক এসেছিল। কেন? সমাজ পরিবর্তন চাইছে, সবচেয়ে বড় কথা। এই ঘটনা একটা ঘটনা, এরকম হাজার হাজার ঘটনা ঘটে চলেছে। প্রত্যেকটি মানুষকে জীবনের সব জায়গায় গিয়ে ধাক্কা খেতে হয়, তার অধিকার থেকে বঞ্চিত হয়, সম্মান থেকে বঞ্চিত হয়, কোথাও সুযোগ পায় না। অতি সামান্য নির্দিষ্ট লোকেরা তাদেরকে অপমান করে, সম্মান করে। এই যে আত্মগ্লানি নিয়ে বাঙালি বেঁচে আছে, এর থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। সেই সময় সমাজে যারা চান ভালো, কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর বাড়ি ছেড়ে ঝাঁপিয়ে পড়তে নয়, কোনো না কোনো হয়তো বহু তত্ত্ব। আজকে সোশ্যাল মিডিয়া একটা বড় এসছে, আর এখন একটা সুযোগ এসছে, আপনি বলুন করুন নামুন, রাস্তায় ফট করে কিছু করার দম নেই। কারণ যারা এটা করে তারা যে ব্যাকফুটে চলে গেছে। সেই একজন কার্টুন এঁকেছিলেন প্রফেসর যাদব বলে, তাকে ঢুকিয়ে দিচ্ছে যে আইসের দম নেই। আপনারা জানেন অন্তত 40 জন নেতা, তার মধ্যে টিএমসি শান্তনু বাবু আর সুখেন্দ্র বাবুকেও চিঠি দেওয়া হয়েছিল থানায় আসার জন্য। কেন না? তারা ফেসবুকে কিছু বলেছেন, লিখেছেন, কিছু বলেছেন, সেই জন্য। কিন্তু তারা জাননি সরকার কি চেয়েছে। 40 জন 45 জন ডাক্তারকে ট্রান্সফার করেছিল, ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। তার মানে সরকার ভয় করছে। আর সবসময় এটা হয়, এই ধরনের স্বৈরাচারী অত্যাচারী সরকার সবসময় সৎ শক্তিকে, সমাজকে ভয় পায়, যদি সমাজ চান। বহু বছর আমার নিজের ধারণা হতো বাঙালির সমাজ পচে গেছে, এ জাগে না, নড়ে না, এত অত্যাচার অন্যায় দেখছে, সয়ে যাচ্ছে। সব কিছুটা কোথায় সময় থাকে, সুযোগ থাকে। সেই জায়গায় আমরা পৌঁছেছি এখন। তখন পরিবর্তন হতে শুরু করেছে, আর পরিবর্তন সমাজ নিজের মতো করেই করে। কতটা হবে আমি জানি না। অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, যে এই হবে, তাই হবে, তাই হবে, কিছু তো হবে। সবচেয়ে বড় কথা যে বাঙালি দুনিয়াকে রাস্তা দেখিয়েছে, বিপ্লব শিখিয়েছে, আন্দোলন শিখিয়েছে, প্রতিবাদ শিখিয়েছে। সেই বাঙালি আবার বেঁচে আছে, এটা প্রমাণ করেছে। আর যদি বেঁচে থাকে বাঙালি, নড়াচড়াও করেছে, কিছু না কিছু করবে। আর এই যেহেতু অনুকূলতা এসেছে, সুযোগ এসেছে বাঙালিকে ধাক্কা দেওয়ার, তুলে দেওয়ার, সাগিয়ে দেওয়ার, ঘর থেকে বার করার, অবশ্যই বার করা উচিত। তাহলে আরো 50-100 বছর হয়তো মাথা তুলে দাঁড়াবো আমরা। তাহলে বাংলা নয়, দেশকেও নেতৃত্ব, বিশ্বকেও নেতৃত্ব, অধিক দীপঙ্করের মতো দুনিয়াতে আমরা ছড়িয়ে পড়তে। সেই সুযোগটা এসছে আমাদের কাছে। তো যারা কমপক্ষে রাষ্ট্রবাদী মানুষ আছেন, এই ভারতীয় সংস্কৃতি পরম্পরা, হিন্দুত্বের প্রতি বিশ্বাস করেন, সেটাই তো আমাদের মূল আত্মা। ওটা বাদ দিলে ভারত বলে কিছু থাকবে না। হিন্দুত্ব থাকবে, রাষ্ট্রবাদ থাকবে। তার আধারে এই সমস্ত সংস্কার, ন্যায়, নীতি, ওই সংস্কৃতির জন্য আমরা বলতে পেরেছি এবং দুনিয়াকে শিখিয়েছি। শুনবে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার উপরে দাঁড়িয়ে লিখেছি যত মহাপুরুষ ভারতবর্ষে, বড় বই লিখেছেন, তারা প্রবচন দিয়েছেন। দেখুন সবার ভাষণ, বক্তব্য, লেখা পড়ুন, শেষে আপনাকে ওইখানে গিয়ে পৌঁছতে হবে এক জায়গায়। সেখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন লোক বিভিন্নভাবে সমাজের সামনে নিজেকে তুলে ধরেছে, বক্তব্য তুলে ধরেছে। আজ বিভিন্ন মাধ্যমে এসে গেছে, সোশ্যাল মিডিয়া, টিভি ইত্যাদি ইত্যাদি, ফেসবুক, টুইটার আর ইউটিউব। আপনি কোনো না কোনো ভাবে লোকের কাছে পৌঁছে যাবেন। আজ 100, 200, 500 বছর আগে গুরু নানক দেব, 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু, 300 বছর আগে শঙ্করাচার্য, 1200 বছর আগে, তারা কি করেছিলেন? তখন তো লোক কম ছিল, দূর দূর লোকের কাছে পৌঁছানোর সুবিধা ছিল না, রাস্তাঘাট, রেল লাইন, বিমান ছিল না। হেঁটে হেঁটে ভারত পরিক্রমা করেছে। উদ্দেশ্য একটাই, ঘুরে 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 সবাইকে শিক্ষা দাও। আমি গেলাম লে লাদাখ, সেখানে গুরুদ্বারাতে শুনলাম সেখানে নানক দেব পায়ে হেঁটে এসেছিলেন। আর আমাদের এখানে এতে চন্দ্রকোনা, সিকে রোড, চন্দ্রকোনাতে এখানেও পায়ে পায়ে হেঁটে এসেছিলেন নানক দেব। বিরাট গুরুদ্বারা। নানক দেব একবার একটা গ্রামে গেছেন, চেলা চামুন্ডা নিয়ে যেতেন। একটা গ্রামে থাকলেন, 1 দিন 2 দিন 4 দিন প্রবচন দিলেন, লোককে বোঝালেন, আবার একটা গ্রামে চলবে, হেঁটে উঠে লোকে খাওয়া। তো সেই গ্রামে যখন পৌঁছেছেন, লোকেরা ওকে হাসাহাসি করছে, লম্বা চড়া, ভালো চেহারা ছিল। কি ব্যাপার? এই এলাম তোমাদের গ্রামে থাকো, কি করো? এই
তখন ধর্ম প্রচার করি, বলি আরে কি ফাঁকিবা এই লোকটা, কোনো কাজ করে না, খায়, তাই ঘুরে ঘুরে লোকের পকেটের কাছে লোকের পয়সা কিছু দেবে না। গ্রামের মাথায় বটতলায় 3 দিন থাকলেন, 4 দিন থাকলেন, কেউ দেখা করতে আসে না। কেউ গেল বলছে ফাঁকিবাদ যত, দেখো আমরা খেটে মরছি জমিদার, খেয়ে বসে ঘাটছি এখানে। 3 দিন 4 দিন হয়ে যেত, চেলা বলছে বাবা আর ভালো অসুবিধা আছে না, চলো কেড়ে পড়ি গেছে। তো যাওয়ার সময় তুমি পাড়ায় বলে এসেন আমরা কালকে চলে যাবো, দেখা করুন সবাই। তখন সবাই বলে আসে, কিছু লোক এলো বলছে বাবা ভালো লাগে তোমাদের গ্রামে থেকেছি, ভালো হলো তোমার সঙ্গে পরিচয় হলো, আমরা চলে যাচ্ছি গ্রাম ছেড়ে, তাই ভালো তোমাদের সঙ্গে দেখা করেছি, যদি সুযোগ হয় আবার আসবো। হ্যাঁ যান 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 যান, ভালো চলে যান, অন্য গ্রামে যান। তা বলছে সুখে থাকো, বেঁচে থাকো, এক জায়গায় থাকো, ভালো থাকো, বলে উনি চলে গেলেন। পরের গ্রামে গেছেন, তো ওরা খবর পেয়েছিল যে পাশের গ্রামে কোনো বাবা এসেছেন, তারা আগের থেকে প্রস্তুত ছিল, আসুন বাবা আসুন বাবা। কিছু লোক স্বাগত করলো, বয়স্করা এসে, কোথায় থাকবেন? চণ্ডী মণ্ডপে থাকুন, এইখানে থাকুন। বলছে না না, আমাদের একটা জায়গা হলেই হবে। তুমি চণ্ডী মণ্ডপে থাকলেন, কে চালটা ডালটা মুলোটা দিয়ে যাচ্ছে, বাবা খিচুড়িটা রান্না করে দেবো, খুব সেবা যত্ন, দুধ খাচ্ছেন দাচ্ছেন, চেলাদের তো খুব সুখ করে, বাবা কোথায় আপনি বসেছিলেন, দেখুন কত ভালো জায়গা আছে, কেমন খাওয়া দাওয়া সেবা, এইখান থেকে আর যাবো না, মাঝখানে থাকবো। তো 7-8 দিন পরে বাবা বলছেন বাস হয়েছে, চলো কাটো এখান থেকে, এখানে থাকতে নেই বেশি। বলে কেন, কিসের অসুবিধা, আর কটা দিন থাকুন না, ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো যখন হয়েছে বলছে হবে না, তুমি কাল বলে এসো, কাল আমরা চলে যাবো। যথারীতি সাধু মানুষ বলে গেলেন, সকালবেলা বেরোলেন, সব এসে কান্নাকাটি শুরু করেছে, বাবা কি অন্যায় করলাম আমরা, আপনি চলে যাচ্ছেন, আর কটা দিন থাকুন না, আপনার কাছ থেকে কত কি জানলাম শুনলাম, আপনার মতো মহাপুরুষের সংস্পর্শে দেখেছি, ইত্যাদি ইত্যাদি। বাবা বলছে দেখো আমার গুরুর আদেশ আছে, 1 সপ্তাহে তোমরা চললাম চললাম, ঠিক আছে ভালো থাকো, ফুলো ফলো ছড়িয়ে যাও, উনিও কথা ব্যবহার করেন, উজাড় হয়ে যাও, বলে চলে গেলেন। তো চেলা খুব ঝামেলায় পড়ে গেছে, যে বাবা বললো এটা ওই শয়তানগুলো এক জায়গায় আছে, বলে খাওয়া দাওয়া এক জায়গায় সুখে থাকো, আর একে বললেন এত ভালো লোকগুলো বলছে উজাড় হয়ে যাও, চারদিকে ছড়িয়ে যায়। তো বাবাকে ভাবতে জিজ্ঞেস করে, বাবা আপনার এই যে জ্ঞান আমার মাথায় ঢুকলো না, আপনি কি বলতে চাইছেন? এরকম বললেন, হ্যাঁ এটাই তো মজা। বলে ওই যে শয়তানগুলো আছে না, ওরা যদি চারিদিকে ছড়িয়ে যায় লোককে জ্বালিয়ে মেরে দেবে, সেজন্য বললাম এক জায়গায় থাকো, সুখে থাকো। ওরা যদি এক জায়গায় থাকে বাকিদের অশান্তি হবে না, তাহলে ভূতগুলো সবাইকে জ্বালাবে। আর এদেরকে বললেন যে উজাড় হয়ে যাবে, ছড়িয়ে, বলে হ্যাঁ এত ভালো মানুষ, এদের যেখানে যাবে লোককে ভালো শিক্ষা দেয়, ভালো পরিবেশ তৈরি করে, মানুষের মধ্যে সব বুদ্ধি হবে, সব শিক্ষা হবে, ভালো জিনিস তো ছড়িয়ে দিতে হবে। তাই তাদেরকে আশীর্বাদ করলাম, যা উজাড় হয়ে যায় ছড়িয়ে যায়। এই যে শিক্ষা, এখান থেকে আমাদের দেশে শিক্ষা শুরু হয়েছে। যিনি তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করতেন, জ্ঞান লাভ করতেন, বিশ্বে মানবতার বিকাশের জন্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাই ধর্ম প্রচার ছিল। আর একজন সাধক তপস্বী মহাপুরুষ থেকে আরম্ভ করে পরিব্রাজক হওয়ার পরম্পরা এখনো চলেছে আমাদের দেশে। সময় পাল্টেছে, জ্ঞান বিনিময়ের পরম্পরা ছিল আমাদের দেশে। এই যে চাতুর্মাস বৃষ্টিতে হতো 4 মাস, এই 4 মাস ভারতবর্ষ এত দুর্গম, নদী নালা বৃষ্টি, লোকে কেউ যেতে পারতো না, বলে সাধু সন্ন্যাসীরাও প্রবাস করতে পারতেন না। তার আগে ঠিক করতেন এবারে গিয়ে নৈমিষারণ্যে বসবো, এবার গিয়ে গঙ্গাসাগরে বসবো। তো নৈমিষারণ্য যেটা আছে উত্তরপ্রদেশে, জানি না কেউ গেছেন কিনা, আমি গেছিলাম দেখতে, কিছুই নেই, জঙ্গল ঝাড় দূর দূর খালি জায়গা, কিছু পুরোনো বাড়ি ঘর মন্দির আছে সরযূর ধারে। তো সমস্ত বেশিরভাগ সন্ত 4 দিক থেকে এসে, যেমন গঙ্গাসাগরে মিলিত হতেন, ওটা তো মাঝখানে ওই নৈমিষারণ্যে একত্রিত হতেন, যজ্ঞ হতো, তপ হতো, আর শ্রাদ্ধায় হতো, চর্চা হতো, জ্ঞানের বিনিময় হতো। 4 মাস প্র্যাকটিস, সমস্ত জ্ঞানের বিনিময়, জ্ঞান সঞ্চয় করে বাকি সারা বছর দেশে পরিক্রমা করে মানুষের কাছে জ্ঞান পৌঁছে দেওয়া। এই যে পরম্পরা ছিল আমাদের দেশে, এটাই ভারত। সেই পরম্পরা নষ্ট হয়ে গেছে। আজকে বিজ্ঞান উন্নতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, সুযোগ আছে, সুবিধা আছে, কিন্তু ভোগের সামগ্রী বেশি গেছে, মানুষ বিমুখ হয়ে যাচ্ছে, আর ভোগের দ্বারা মানুষের চারিত্রিক পতন হচ্ছে, অসহিষ্ণুতা বাড়ছে, জ্ঞানের তপস্যা কমে গেছে। যেন এর দায়িত্ব যুগে যুগে শিক্ষকরাই নিয়েছেন, আজকেও শিক্ষকদের নিতে হবে। কমপক্ষে জানি না কোথায় কি শিক্ষক দিবস কিভাবে হচ্ছে, এই ধরনের আলোচনা হচ্ছে কিনা, নাকি অন্যকে দোষ দিয়ে দায়িত্ব শেষ করছেন জানি না। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেলের মাধ্যমে এই যে ছোট্ট আয়োজন, সবখানে লোক আমরা এসছি, কমপক্ষে এই চেতনা যদি সবার মধ্যে আসে আর সবাই নিজের দায়িত্ব পালন করতে শুরু করি, আজ যখন সমাজে এরকম বিপদে পরিচালিত হচ্ছে, যখন পতনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সবাই আমরা শিক্ষক।
সবাইকে নিজের মতো করে সমাজকে এগিয়ে নিয়ে আসার, জাগ্রত করার, প্রতিবাদ করার মতো ভাষা দেওয়ার চেষ্টা করতে হবে। আমি আশা করব সবাই লেগেছেন। আরো ব্যাপক, আরো দ্রুত গতিতে করতে হবে, কারণ মানুষের ধৈর্য বেশি দিন থাকে না। দুর্গা পূজার খিচুড়ি খেয়ে হয়তো সব ভুলে যাবে। কে তিলোত্তমা, কিসের আন্দোলন, যা হওয়ার হয়ে গেছে, চলো নিজের কাজে লেগে পড়ো। বাঙালি ভুলতে বেশিক্ষণ লাগে না, ভুলতে দেওয়া চলবে না, ভুলতে দেওয়া চলবে না, ঘুমোতে দেওয়া যাবে না, জাতি রাখতে হবে। সেই দায়িত্ব যদি আমরা সবাই নিই, আমার মনে হয় শিক্ষক দিবসের মতো গুরুত্বপূর্ণ যে দিন আমাদের ইতিহাসে, আমাদের সংস্কৃতিতে যুগ যুগ ধরে চলে আসছে, তার গুরুত্ব ওটাই। শিক্ষকদের দায়িত্বকে একবার মনে করে দেওয়া হবে। দৃষ্টতা নেবেন না, আমি শিক্ষক নেই, কিন্তু আমাকে বলার সুযোগ দিয়েছেন, আমি সবাইকে মনে করাবার চেষ্টা করলাম। আমরা যদি একটু করে দায়িত্ব পালন করি, তাহলে এই যে চ্যালেঞ্জ সামনে এসছে, পরবর্তী প্রজন্মের কাছে চ্যালেঞ্জটা বেড়ে না যায়, একে আমরা সমাধান করতে পারবো। ভারত মাতা কি।